The Indian Sundarbans are part of the largest continuous mangrove forest in the world. The landscape is an archipelago of islands, partially inhabited by wild animals and people. An estimated 4 million people live here, with around half falling below the poverty line. The archipelago has been populated by migrants escaping conditions of famine and hardship elsewhere. The islands offered them a place to catch, gather and grow their own food, in spite of clear dangers from tigers, crocodiles and venomous snakes who thrive in this environment. Climate change is leading to increasingly frequent and volatile weather patterns all over the world, including intensifying the strength and frequency of cyclones which are devastating this region. When overlapped with other disasters, such as the COVID pandemic, the resulting cascading systemic risks have a massive negative impact on these vulnerable communities. অ্যাকচুয়াল লকডাউনের জন্য আমাদের আশেপাশে মানুষের যে সমস্যাগুলো হয়েছে এটা এক কথায় তো বলা সম্ভব না, কারণ লকডাউন, করোনা, ইয়াস, তার জন্য এক কথায় বলতে গেলে এই লকডাউন, করোনা এবং ইয়াসে টোটাল আমরা সর্বহারা হয়ে গেছি। এবং সর্বহারা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যে বর্তমানে কিভাবে ঘুরে দাঁড়াবো সেটার পিছনেই সবাই এখন ছুটে বেড়াচ্ছে, অ্যান্ড কীভাবে ঘুরে দাঁড়াবে সেটা সবাই জানেও না। আমার নাম রতন জানা, বয়স 33, প্রফেশন ট্যুরিস্ট গাইডের কাজ করি। প্রথম যখন আমরা কোভিডের কথা শুনেছিলাম, অ্যাকচুয়াল কোভিড সম্বন্ধে আমাদের গ্রামের মানুষের কোনো বেশি আইডিয়া ছিলই না, গ্যারান্টি নেই, এরকম একটা সিচুয়েশন মধ্যে আমরা ফিল করছিলাম। এবং একজন মারা গেছিলো টোটাল আমাদের এই আইল্যান্ডে, যেটা আমরা জানি। তাছাড়া খুব একটা এখানে করোনার এফেক্ট হয়নি। কিন্তু লকডাউনের জন্য আমাদের রুজি রুটিতে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই লকডাউনটার জন্য এখানকার যে রুজি রুটিটা একদমই বন্ধ, কাজের জায়গাটা একদমই বন্ধ হয়ে গেছে। আগামীতে এখনও পর্যন্ত চালু তো হয়নি, তার পরবর্তীতে এখানে যেহেতু অন্য কোনো সোর্স না থাকার জন্য এখানকার মানুষ কিছুটা ট্যুরিজমের উপর ডিপেন্ড করতো, যে এখানকার ট্যুরিজমের উপরে একটা হোটেলে কাজ করা বা বোটে কাজ করা, এই সমস্ত বিষয় বা গাইডের কাজ করা, এই কাজগুলোর উপর ডিপেন্ড করেও কিছু মানুষ বাঁচত। কিন্তু সেটাও যখন লকডাউন হলো, কাজটাও বন্ধ হয়ে গেল। লকডাউন হয়ে যাওয়ার জন্য সাথে সাথে লকডাউন, করোনা আর সাইক্লোন তিনটে একসাথে হওয়ার জন্য, তাই এই জন্য এখানকার মানুষ টোটালি সর্বহারা অবস্থাতে এই লকডাউন, করোনা এবং ইয়াস। লকডাউনের প্রথমে যে সাইক্লোন হয়েছিল আমফান, আর আমফানের পরে ইয়াস। তা আমফানের সময় প্রথমত সাইক্লোন হওয়ার কিছু কিছু আইল্যান্ড, টোটাল সুন্দরবন এরিয়াটা ডুবে যায়নি, বেশ কিছু আইল্যান্ড যেখানে নদীমাত খুব খারাপ অবস্থা ছিল সেগুলো ডুবে গিয়েছিল। এবং সেই ডুবে যাওয়াতে সেই এরিয়া তো একদমই শেষ হয়ে গেছিল। আমাদের অ্যাকচুয়াল যে সিচুয়েশানে আমরা বসবাস করি, এখানে আমাদের তিনটে বড় সম্পদ থাকে। এক, আমাদের যে চাষের জমি, আর সারা বছরের যে আমাদের পুকুরটা, যেখানে আমরা নিজেরাও যে জলটাতে সারা বছর জমিয়ে রাখি বিভিন্ন ব্যবহারের জন্য এবং যাতে মাছ থাকে, যে মাছটা আমাদের সারা বছরের খাওয়ার জন্য একটা সোর্স। এবং আমাদের বাড়িটাই তো ম্যাক্সিমাম লোকের এখনও পর্যন্ত মাটির বাড়ি, কারণ গ্রামের এরিয়াতে আমাদের যেটা মূল জীবিকা নির্ভর করি চাষের উপর। তা প্রথমত নোনা জল ঢুকলে জমিটা প্রায় 10 থেকে 15 বছর চাষযোগ্য থাকে না। তার সাথে সাথে মাছ, পুকুরের মাছ থেকে যেমন আমরা তার থেকে যেমন সারা বছরে আমাদের মাছটা পাই এবং কিছু মাছ বিক্রি করে আমাদের ফ্যামিলিতে কিছু আর্নিংও আসে। টোটাল জমিটাই নোনা হয়ে যাবে এবং মিষ্টি জলের মাছ নোনা জলটা সহ্য করতে পারেই না। কিন্তু সাইক্লোন যখন হয়েছিল, সাইক্লোনের ক্ষেত্রে নোনা জলটা ঢুকে গিয়ে তিনটে জিনিসে, আমরা যেহেতু মিষ্টি এরিয়াতে বসবাস করি, ঘরটা হয়তো তুলনামূলকভাবে সাথে সাথে সারিয়ে নেওয়া যায় কিছু পয়সা খরচা করে, কিন্তু যেটা চাষের জমি বা মাছ চাষের পুকুরটা, এটা একটা দীর্ঘমেয়াদী সময় নেয় সেটা সেরে উঠতে গেলে। যেদিন লাস্ট যে ইয়াস হয়েছিল সেইটাতে আমরা প্রত্যেকে কম বেশি করে যারা পুরুষ আছি তারা নদীর বাঁধের উপরেই ছিলাম সকাল থেকে। বর্তমান যে সাইক্লোনটা হয়েছিল, এটা অতীতে যে সাইক্লোনগুলো হয়েছিল আস্তে আস্তে বর্তমানে যে সাইক্লোনগুলো আসছে সেটা একটার থেকে আরেকটু এক ধাপ এগিয়ে। এবং এই সাইক্লোনটাতে অতীতের যে সাইক্লোনগুলো হয়েছিল, যেমন আয়লা, আমফান, বুলবুল, হুদহুদ, এই সাইক্লোন থেকে এই সাইক্লোনটাতে কিন্তু ঝড়ের গতিবেগটা অনেকটা বেশি ছিল, যার জন্য আমরা যতটা প্রস্তুতি নিয়েও ছিলাম
তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে আমাদের তো শুধুমাত্র ঘর নয়, আমাদের সাথে সাথে গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন আনুষঙ্গিক জিনিস থাকে যার উপরে আমাদের ফ্যামিলির কিছুটা আর্নিং ডিপেন্ড করে। সেগুলোকে আমরা বিভিন্ন জায়গায় যাতে বাঁচানো যায় সেগুলো রাখার জন্য একদম ছুটে বেড়াই যে কোন বাড়িটা উঁচু যার থেকে কিছু রাখা যাবে। বাড়ির প্রচুর জিনিস যেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি কিছু আমরা বাঁচিয়েছি। এবার তার পরবর্তীতে সবথেকে বেশি বড় সমস্যা যেটা আমরা ফিল করেছি, জলের সমস্যা। কারণ টোটাল সমস্ত জলটা নোনা জল হয়ে যাওয়ার জন্য খাওয়ার যে জল সেটা আমরা পাইনি। প্রথমত শুধু জলটা খাওয়া আর গরু, ছাগল, হাঁস, মুরগিকে বাঁচানো এবং নিজেরা জীবনে বেঁচে থাকা ৩-৪ দিন, তারপরে যদি কোনো হেল্প পাই তাহলে বাঁচবো, নাহলে হয়তো আমাদের এখানেই শেষ। এইভাবে আমরা ছিলাম। লকডাউন আমার প্রফেশন এবং আমার বাড়ির ক্ষেত্রে যে প্রভাবটা ফেলেছে, প্রথমত আমার বাড়িটাই পুরো নষ্ট হয়ে গেছিলো। এখনও পর্যন্ত মানে একটা সুস্থভাবে থাকার মতো বাড়িটা আমরা করতে পারিনি। সেটা প্রায় 1 বছর হয়ে গেল, আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। এবং বেশি আমার পরিবারের উপরেও সেম, যেহেতু কোনো রকম কোনো যে চাষবাস করে যে জীবিকা বা আমাদেরকে পরিবারের লোকজন আমার হেল্প করতো সেটাও করতে পারছে না। সবাই এখন কর্মহীন হয়ে শুধুমাত্র আমার উপর ডিপেন্ড করে আছে। এবং আমার যেটা মেন কাজ ছিল সেটা হচ্ছে কি, আমি ট্যুরিস্টের উপর ডিপেন্ড করে ফ্যামিলি ডিপেন্ড করতাম। সেটাও একটা বেশ 2 বছর মতো লকডাউনের জন্য এফেক্টেড হয়েছিল এবং বন্ধ হয়ে গেছিলো। তার জন্য এখন বর্তমানে হয়তো আমরা কষ্টসৃষ্টে চলছি বা চালাচ্ছি। এইটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আমাদের এখানে মানে এই যে কষ্ট করে চালানোটা অসম্ভব হয়ে যাবে। সাইক্লোনের সময় কোনো ইন্টারনেট বা নর্মাল মোবাইল টাওয়ারও ছিল না। বেশ 3 দিন মতো কোনো টাওয়ারই ছিল না, কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। আর পড়াশোনার জন্য যে নর্মালি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম যে আপনার মোবাইলের মাধ্যমে বা এর মাধ্যমে যে পড়াশোনাগুলো করাচ্ছে, সেটা কিন্তু এখানে এখনও পর্যন্ত ম্যাক্সিমাম বাড়িতে মোবাইল নেই। যে মোবাইলটা আছে সেটাতে ইন্টারনেট কানেকশন হয় না, নর্মাল যেটা কিপ্যাড মোবাইল। সেই জন্য সেই পড়াশোনা করে উঠতে পারেনি। ওই জন্য পড়াশোনাটা টোটালি এখানে বন্ধই ছিল। সাইক্লোনের ক্ষেত্রে তো আমরা নর্মাল ঘরটর ছিলই না, যেহেতু তখন পড়াশোনার কোনো ব্যাপারই ছিল না, নিজেরা বাঁচার তাগিদেই ছিলাম। তারপরে যখন সেটা হলো কোভিডের পরবর্তীতে একটা লং টাইম তো স্কুল বন্ধই ছিল, প্রায় 2 বছর কোনো পড়াশোনার কাছেই যায়নি। এটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যেটা হয়তো কখনোই আর পূরণ করা সম্ভব নয়। এই 2 বছর বা বেশ কয়েকটা 2009 থেকে যতগুলো সাইক্লোন হয়েছে, তাতে করে যে অভিজ্ঞতা বর্তমান আমাদের হয়েছে, যে আমরা যদি এখানে সুন্দরবনে বেঁচে থাকতে চাই বা বসবাস করতে চাই, তাহলে প্রথমত আমাদের যে মাটির বাড়ি হয়তো করে আর সেই বাড়িটাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তবুও যার ইনকাম বা আর্থিক সঙ্গতি নেই, মাটির বাড়ি যদি করতে চায়, তাহলে প্রথমত নদী বাঁধের লেভেল থেকে আরও 2 ফুট উঁচু করে তাকে বাড়ি করতে হবে। প্রত্যেকটা সাইক্লোনে আমরা দেখছি আমরা যে 1 ফুট 2 ফুট করে প্রত্যেক বছরই জলের লেভেল বাড়ছে এবং আমাদের বাড়িগুলো যে পজিশানে আছে তাতে করে এমনি নদীবাঁধ কাটিয়ে দিলে আমরা জলে ডুবে মরে যাব। তার জন্য অনেকটা উঁচু করে যদি বাড়ি বানায় তাহলে বাঁচা সম্ভব, না হলে বাড়িটাও বাঁচা সম্ভব না। আমরা সেই সময় ভেবেছিলাম বোধহয় আমাদের পক্ষে এই যে 2-3টে দিক থেকে এমনভাবে আঘাত করছে, সুন্দরবনে যারা বসবাস করছে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। বর্তমানে যে নদীবাঁধটা সেই সময় যে পরিমাণ জল উঠেছিল, এখনও পর্যন্ত কিন্তু তারপরে আর বড় ধরনের আঘাত হয়নি। তার জন্য আমরা এখনও পর্যন্ত টিকে আছি। এবং সরকারিভাবে যে বাঁধগুলো আমাদের সবথেকে সুন্দরবনের লাইফলাইন বলতে পারি, যে নদী বাঁধ, সেটা এখনও পর্যন্ত সেই অবস্থাতেই আছে। সেই সময়তে কিছুটা মাটি দিয়ে জলটা আটকে রাখা হলেও পাকাপোক্তভাবে এখনও বাঁধ হয়নি বা কংক্রিটের বাঁধ হয়নি, যেটা সারা সুন্দরবনের মানুষের দাবি। তা সেটা যদি না হয় এবং সরকারিভাবে সেই রকম যদি কোনো রকম প্রস্তুতি না নেয়, তাহলে হয়তো আগামীতে সুন্দরবনে বর্তমানে যারা বসবাস করছে তাদের এখান থেকে সরে যেতে হবে।